স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির 4টি মামলা বাতিলের হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এসব আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত কার্যতালিকায় বলা হয়, জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে এসব আবেদনের উপর শুনানি করবেন। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। এর আগে গত 23 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে 4টি মামলা বাতিল করে রায় দেয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির এই 4 মামলা দায়ের করা হয়েছিল। কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। ক্যাম্পগুলোতে বাড়ছে খুন, অপহরণ, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা। এমন পরিস্থিতিতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো সহ 7 দফা দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। দ্রুত দাবি বাস্তবায়ন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে বসবাস করছেন 12 লাখের বেশি রোহিঙ্গা। এর মধ্যে 2017 সালের 25 আগস্টের পর এসেছে অন্তত 8 লাখ। গত কয়েক মাসে নতুন অনুপ্রবেশ করেছে 80,000-এর বেশি রোহিঙ্গা। গেল 7 বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। রোহিঙ্গারা এখন স্থানীয়দের কাছে বোঝায় পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পাশাপাশি নানা সংকটে পড়তে হচ্ছে স্থানীয়দের। এবার রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। সীমান্তে নিরাপত্তা জোরদার ও অনুপ্রবেশ বন্ধের দাবিও তাদের। ক্যাম্পের ভিতরে ন্যূনতম যারা এখানে চাকরি করে স্থানীয়রা তাদেরকেও হুমকি ধমক দিয়ে রাখে। বাংলাদেশ থেকে 30টা ক্যাম্পের মধ্যে যারা এই রোহিঙ্গা আছে তাদেরকে অতি দ্রুত যাতে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। মজুরি শ্রম বাজারটা নষ্ট করে দিচ্ছে তারা। ডেলি কাজ করে আমাদের থেকে টাকাটাও তারা নিয়ে যাচ্ছে। আমাদের এই যে গ্রামে গঞ্জে শ্রমিকরা ছিল তারাও তাদের জন্য কাজ পাচ্ছে না। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অধিকার বাস্তবায়ন কমিটির। ইমার্জেন্সি কারণ ছাড়া রোহিঙ্গাদের ক্যাম্প এক্সিট এবং এন্ট্রান্স পাস নাই, অথচ রোহিঙ্গারা আজকে বিনা বাধাই গোটা দেশে অবাধ বিচরণ করার কারণে মাদক সন্ত্রাস, অপরাধ, গুম খুন বেড়ে চলেছে। এই রোহিঙ্গা বিভিন্ন দলের সন্ত্রাসী গোষ্ঠীরা এখন আমাদের অপহরণ বাণিজ্য থেকে শুরু করে স্থানীয়দেরকে তুলে নিয়ে যাচ্ছে এবং বিভিন্ন মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিচ্ছে। একটা রোহিঙ্গাও যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। আমরা উখিয়ার জনগণ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। সম্প্রতি রাখাইন রাজ্যের বড় অংশ আরাকান আর্মি দখলে নেয় আরও অনিশ্চিত হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। নতুন করে অনুপ্রবেশ ঘটলে উখিয়া টেকনাফের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে বলেও শঙ্কা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর মিরপুরের 60 ফুট রোড যেন এক মরণ ফাঁদ। নির্ধারিত সময়ে সংস্কার না হওয়ায় বেহাল দশায় নাম লিখিয়ে সড়কটি ক্রমে চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ও ঢিলেঢালা কাজের কারণেই বেড়েছে ভোগান্তি। তার উপর মাত্রাতিরিক্ত ধুলাবালিতে থমকে দাঁড়িয়েছে জনজীবন। রাজধানীর মিরপুরের 60 ফুট রোড, যার বেশিরভাগ অংশই খানাখন্দে ভরা। কোথাও হাঁটু পরিমাণ গর্ত, কোথাও ঢাকনাবিহীন ম্যানহোল। এ নিয়ে স্থানীয়দের অনুযোগেরও যেন অন্ত নেই। জরাজীর্ণ রাস্তাঘাট, অসহনীয় ধুলাবালি, জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ, নাজুক সুয়ারেজ ব্যবস্থা, দূষণ ও যানজট যেখানে নিত্যসঙ্গী। আমতলা থেকে একবারে 60 ফিটে মাথা 2 নম্বর পর্যন্ত তো রাস্তাটা খুবই ভাঙা, খুবই খারাপ। গাড়িতে চলতে আমাদের খুবই কষ্ট হয়। গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, রোগী মারা যাচ্ছে। এই কি অবস্থা? বিশেষ করে শীত মৌসুমে ভোগান্তি বেড়েছে বহুগুণে। অতিষ্ঠ এখনকার জনজীবন, নাকাল নানা শ্রেণী পেশার মানুষ। খানাখন্দ, তারপরে ধুলাবালি, বাচ্চারা স্কুলে যাইতে পারে না। এখান দিয়ে স্কুল আছে। ইন্ডিয়া দিল্লিতে ধুলার জন্য স্কুল কলেজ বন্ধ করতে, এখন তো ঢাকায় সেই অবস্থা, মানে বন্ধ করা উচিত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তাটি সংস্কারের নামে গেল কয়েক বছর ধরেই কাজ চলছে ধিমে তালে। ছিল সুষ্ঠু পরিকল্পনার অভাব। এক একজন এক এক সাইডে আর কি দেখাশোনা করতেছে, কিন্তু সব সময় যে চলতেছে তা বলে না। এই কাজটা যদি দ্রুত শেষ হয়ে যেত আমাদের দুর্ভোগটা কম হতো, কিন্তু কাজ শুরু করে কিন্তু শেষ করে না সব। মিরপুর 2 নম্বরের গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতাল পর্যন্ত এই রাস্তাটির দৈর্ঘ্য 3.63 কিলোমিটার। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ক্রেতাদের আকর্ষণ বিদেশি স্টল ও প্যাভিলিয়নে। স্টলগুলোয় বেচা কেনাও চোখে পড়ার মতো। তবে আন্তর্জাতিক মেলা হলেও বরাবরের মতো হাতে গোনা মাত্র কয়েকটি দেশ অংশ নেয়। এবারও পণ্যের বৈচিত্র্য নেই, এমনটাই বলছেন ক্রেতারা। আর এক মাসের জন্য উচ্চ আবাসন ব্যয়ে দিশেহারা বিদেশি বিক্রেতারা। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারও দেশির পাশাপাশি বিদেশি পাহাড়ি পণ্যের দিকে ঝোঁক ক্রেতার। শীত জেঁকে বসায় চাহিদা বেড়েছে কাশ্মীরি শাল, চাদর ও কোটির। মেলায় মিলছে দামি পাথরের ইরানি গয়না, টার্কিশ কার্পেট ও পাকিস্তানি জুতা। তবে খুব বেশি দেশ অংশ না নেয়ায় এবারও পণ্যের তেমন বৈচিত্র্য নেই, এমনটাই বলছেন ক্রেতারা। এগুলো সাধারণত সচরাচর আমাদের বাংলাদেশে পাওয়া যায় না। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অথেন্টিক এবং একেবারেই জেনুইন, যার কারণে এটা আমি ইন্সপায়ার্ড হয়ে পারচেস করেছি। এখানে যদি আরও অনেক অন্যান্য কান্ট্রির ইয়েগুলোও আসতো, আরও প্রোডাক্ট, আরও ভ্যারাইটিস প্রোডাক্ট থাকতো, তাহলে আমার মনে হয় যে কাস্টমারও অনেক বেশি হতো। এদিকে ভিনদেশি বিক্রেতারা বলছেন মেলার ভেন্যু ঢাকা থেকে দূরে হওয়ায় থাকা, খাওয়া ও যাতায়াত খরচ মিটিয়ে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন না তারা। আমি কাশ্মীর থেকে এসেছি, কিন্তু এক মাসে আমার বাসা ভাড়া ও যাতায়াত খরচ অনেক পড়ে যায়। তাই এত দূর থেকে এসে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ নিয়ে ফিরে যেতে পারি কিনা সন্দেহ। বাংলাদেশে সরকার বদল হয়েছে, তাই নতুন সরকারের প্রতি আমাদের কিছু প্রত্যাশা আছে। আশা করছি তারা অচিরেই সেগুলো বিবেচনা করবেন। এদিকে মেলা ভালো মতো চলে না, আমরা খুবই লসে প্রোডাক্ট থাকে। কর্তৃপক্ষ কার্যকর কিছু উদ্যোগ নিলে আগামীতে আরও অনেক দেশ মেলায় অংশ নেবে বলে প্রত্যাশা তাদের। রিফাত হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন দিনমজুর রিয়াজুল, কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। একদিকে অভাবের সংসার, অন্যদিকে চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা রিয়াজুলের পরিবার। এরই মধ্যে সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর রিয়াজুল ফরাজি। অসুস্থ স্ত্রীর চিকিৎসায় জমাচ্ছিলেন টাকা, কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিজেই ফিরলেন লাশ হয়ে। স্ত্রীর দাবি কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন না রিয়াজুল। আমার স্বামী কোনো দল করে না, কিছু করে না, দিন মজুরি কাম করছে, খাইছি, কে না জানে। সকালে কামে গেছে, রাইতে গাইছে। মায়ের চিকিৎসায় শেষ হয়েছে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া অনুদানের টাকা। এই মুহূর্তে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সামর্থ্যবানদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিহত রিয়াজুলের বড় মেয়ের। সরকার যে 5 লাখ টাকা দিচ্ছে, এই দিয়ে মার চিকিৎসা করা দেখি, সংসার খরচ সবই দিয়ে করতেছি। যদি সরকার আমাকে পাশে দাঁড়ায়, আর আমার বোনের যদি একটা চাকরি, ফ্যামিলি যে কোনো একজনের চাকরি দিলাম, চলে খাইতে পারবো। স্থানীয়রা বলছেন এখন পর্যন্ত যেসব সহযোগিতা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ট্রিটমেন্ট করে আসলো, তারা বর্তমানে কী অবস্থায় আছে, কীভাবে তাদের সংসার চলে, সেই বিষয়ে আমি সরকারের কোনো পদক্ষেপ বা কোনো দলের পক্ষ থেকে ওরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নিহতের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। এখন দেখবেন ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতি। রাজশাহী 4 আসন থেকে টানা 3বারের এমপি এনামুল হক। প্রথমবার এমপি হয়ে জমি দখল, নিয়োগ বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, দলীয় পদ পদবি বিক্রি, সর্বহারা ও জিএমবি সদস্যদের দলে ভিড়িয়ে 2 হাতে শুধু টাকাই কামিয়েছেন। তার আপন ভাই জানিয়েছেন, এনামুল হক দুর্নীতি করে কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক হয়েছেন। অথচ একসময়ের শিবির নেতা এনামুলের শৈশব কেটেছে চরম অভাব অনটনে। এমপি হওয়ার আগে 2008 সালে 11টি ব্যাংকে এনামুল হকের ঋণ ছিল 37 কোটি টাকার বেশি। প্রথমবার এমপি হয়েই সব ঋণ পরিশোধ করে ফেলেন। 2013 সালে নিজের হলফনামায় নিজেই 37 কোটি টাকা ঋণ মুক্তির ঘোষণা দেন। আর এসবই করেছেন জমি দখল, নিয়োগ ও মনোনয়ন বাণিজ্য করে। আগে তার নিজের কোনো গাড়ি না থাকলেও এমপি হওয়ার পর কয়েক কোটি টাকা দামের গাড়ি কেনেন নিজের ও স্ত্রীর নামে।
এমপি হয়ে জাদুর কাঠি হাতে পাওয়া এনামুল হকের শৈশব কেটেছে অভাব অনটনে। বগুড়া পলিটেকনিকে ইসলামী ছাত্র শিবিরের বাইতুল মাল সম্পাদক ছিলেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে কিছুদিন চাকরির পর খোলেন গার্মেন্টস কোম্পানি। 2008 সালের নির্বাচনে হঠাৎ করেই তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হয়ে যান এমপি। এরপর থেকে বদলে যায় তার ধন সম্পদের হিসাবটাও। এই রাজনীতিতে আমাদের ব্যাপক বাধা বিঘ্ন, জেল জুলুম, হামলা মামলা, এবং আমরা এক জায়গায় বসতাম সেটাও বসতে পারতাম না। বাগমারার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে তার নিজের পক্ষের লোকজন তাদেরকে সভাপতি নির্বাচিত করে, নিয়োগ বাণিজ্য করে। অভিযোগ রয়েছে বাগমারা উপজেলার 26টি কলেজ, 208টি স্কুল সহ অসংখ্য মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত 15 বছরে প্রায় 3000 শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে অন্তত 400 কোটি টাকা হাতিয়ে নেন এনামুল হক। আর এসবের দেখভাল করত তার ব্যক্তিগত সহকারী মোল্লা আলতাফ হোসেন এবং প্রেস সচিব জিল্লুর রহমান। ভবানীগঞ্জ কলেজের বাংলা বিভাগের শিক্ষক ইয়াদ আলী নিজের মেয়ের চাকরির জন্য এমপি এনামুল হককে দেন 5 লাখ টাকা, কিন্তু চাকরি দেননি, ফেরত পাননি টাকাও। 5 লাখ টাকা দিয়েছিলাম। আমার মেয়ে ইন্টারভিউ ফার্স্ট হয়েছিল নিউ ডিগ্রি কলেজে, তারপরে আমার মেয়েকে চাকরি দেয়নি। বাগমারার সাবেক এমপি এনামুল হকের আচরণ ছিল দুষ্টু জমিদারের মতো, সুযোগ পেলেই দখলে নিতেন অন্যর জমি। ভবানীগঞ্জে বিএনপি নেতার কোটি টাকার জমি দখল করে বোন জামাই নাদেরুজ্জামানকে বাড়ি বানিয়ে দেন এনামুল হক। এছাড়া সরকারি জায়গা দখল করে করেছেন বহুতল ভবন। এই জমিটা ইঞ্জিনিয়ার এনামুল হক অধিগ্রহণ করেছে 2 নম্বরই করে, আমার ভাই টাকা পায়নি। আমার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিয়ে আমাকে থানায় তুলে নিয়ে যায়, হত্যার হুমকি দিয়ে ওই জায়গায় জোরপূর্বক বিল্ডিং নির্মাণ করেন। জমি এগুলো দখল করে মার্কেট করে অনেক দামে বিক্রি করছে। বিদ্যুৎ কেন্দ্র করার নামে 2022 সালে মারিয়া ইউনিয়নের 25 জন কৃষকের 17 বিঘা জমি দখল করেন এনামুল হক। ক্যাডার বাহিনী দিয়ে উচ্ছেদ করেন অসহায় মানুষদের। বলসিং এলাকায় যে পাওয়ার হাউস করা হয়েছে, বিশাল এলাকা বিশিষ্ট করে ঘেরাও করে নিছে, কোটি কোটি টাকা পাবলিকের নামে তিনি নিয়েছেন, কিন্তু পাবলিক পায়নি, এটা এলাকাবাসী বলেছে। প্রভাব খাটিয়ে নামমাত্র মূল্যে আদিবাসী পল্লীর 152 বিঘা ও হিন্দুদের 22 বিঘা জমি দখলে নেন। অভিযোগ রয়েছে প্রতিটি স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করতেন এনামুল হক। এছাড়া টাকার বিনিময়ে দলীয় পদ দিয়েছেন জেএমবি নেতা ও সর্বহারা ক্যাডারদের। বহুতল বাণিজ্যিক ভবন বানিয়ে দেওয়ার কথা বলে রাজশাহী শহরে 16 তলা সিটি সেন্টার নির্মাণের কথা থাকলেও গত 15 বছরও তা সম্পন্ন করতে পারেননি। এছাড়া বিভিন্ন নারীর সঙ্গে এনামুল হকের অডিও ভিডিও ভাইরাল হয়, অনেকেই হয়েছেন প্রতারিত। টাকা পয়সার জন্য না, শুধুমাত্র তাকে ভালোবেসে এতটা দিন এতটা সময় তার সাথে কাটাইছি। এখন সে আমাকে বলে যে আমি প্রস্টিটিউট, আমি খারাপ। সরকারি চাকরি দেওয়ার কথা ছিল, সরকারি চাকরিও দেয় নাই। সম্পদ বাড়ার ছাপ হলফনামায় থাকলেও তা প্রকৃত সম্পদের তুলনায় নগণ্য। 2008 সালের হলফনামা অনুযায়ী এনামুল হকের বার্ষিক আয় ছিল 20 লাখ টাকা, যা 2024-এ কয়েক গুণ বেড়ে হয় 1,26 লাখ। স্থাবর সম্পদ 43,45,000 থেকে হয়েছে 2,31 লাখ। আর 16 বছরে অস্থাবর সম্পদ 90,95,000 টাকা থেকে হয়েছে 9,38 লাখ টাকার। কারাগারে থাকায় অভিযোগের বিষয়ে সাবেক এমপি এনামুল হকের বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই ইউপি চেয়ারম্যান রেজাউল হক জানালেন, তার ভাই দুর্নীতি করে কমপক্ষে 10,000 কোটি টাকার মালিক হয়েছেন। দুর্নীতিবাজ, তারপর কেমনে 10,000 কোটি টাকা হলো? আমি এটা হিংসাত্মক মনোভাব নিয়ে বলিনি, উনি আমাকে দেয়নি, খায়নি, সেজন্য কিন্তু আমি বলিনি, আমি বলেছি দেশের স্বার্থে। অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে এনামুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। 16 সেপ্টেম্বর তিনি ঢাকার আদাবর থেকে গ্রেপ্তার হন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। পঞ্চগড় ও চুয়াডাঙ্গা সহ দেশের 13টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শীতের আরও খবর জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী নবীন হাসান। নবীন, আজকের শীত কেমন অনুভূত হচ্ছে, আর এই আবহাওয়াতে জনজীবনের উপরই বা কেমন প্রভাব ফেলছে? শীতে শ্রমজীবী মানুষের বরাবরই একটা দুর্ভোগ হয়ে থাকে, এবারের চিত্রটা কেমন, আর ঘন কুয়াশার কারণে যান চলাচলে কোনো প্রভাব পড়েছে কিনা? সাথে যদি জানিয়ে রাখি যে আজকে ঠাকুরগাঁয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। আজকে অন্যান্য দিনের তুলনায় কিন্তু ঘন কুয়াশা অনেক কম ছিল। আমরা দেখেছি যে আজকে সকাল সকাল কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং সকাল থেকে কিন্তু সূর্য যে তার উত্তাপ, সেই উত্তাপ ছড়াচ্ছে। সকালবেলার পর থেকে, সূর্য ওঠার পর থেকে কিন্তু শীতের যে প্রকোপ কিছুটা কমেছে।
জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা দেখেছি গতকালকেও কিন্তু ঠাকুরগাঁয়ে সূর্যের দেখা মিলেছে। আমি যদি একটু দেখাই যে আজকে কিন্তু সকাল সকাল সূর্য উঠেছে এবং সূর্যের যে উত্তাপ সেটি ছড়াচ্ছে, এতে কিন্তু জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সাথে আপনি জানেন যে উত্তরে এই জেলা ঠাকুরগাঁয়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপটা অনেক বেশি থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে গতকালকে সূর্য উঠেছে এবং তার আগে যে 4 দিন ছিল সেই 4 দিন কিন্তু সূর্যের দেখা মেলেনি এই জেলাতে। এই কারণেই কিন্তু আমরা দেখেছি জনজীবনে কিন্তু চরম দুর্ভোগ নেমে এসেছে। সারাদিনেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো জেলা। এতে কিন্তু যারা শ্রমজীবী মানুষ এতে তাদের অনেক দুর্ভোগ বেড়েছে এবং এতে করে যারা দিন আনে দিন খায় তাদের কিন্তু আয় রোজগার কমেছে বলে তারা আমাদের জানাচ্ছেন। তবে সরকারের পক্ষ থেকে যেন দুর্ভোগ কিছুটা কমে এই জন্য শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তবে শ্রমজীবী যে মানুষের দাবি, এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য তাদের কিন্তু আর্থিক সহযোগিতা তারা দাবি করছে বলে শ্রমজীবীরা আমাদের দাবি জানাচ্ছেন। সব মিলিয়ে সাথী, এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ খবর। ধন্যবাদ নবীন। গেল 24 ঘন্টায় ফিলিস্তিনের গাজা জুড়ে 30টি হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় একই পরিবারের 11 জন সহ মোট 70 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার ভোরে আল গোল পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। এতে পরিবারটির 7 শিশু সহ সবাই নিহত হয়। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা রয়েছেন। উদ্ধারের কাছে চালাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে হুথি গোষ্ঠী পরিচালিত আল মাসিরাহ টিভি বলছে, ইয়েমেন উত্তর পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সেনারা। চীনের উত্তর পূর্ব হেইলংজিয়াং প্রদেশের রাজধানী হারবিনে চলছে সবচেয়ে বড় তুষার ও বরফের ভাস্কর্য উৎসব। এবার বসেছে 41তম আসর। এই আসরে বরফ কেটে বানানো হয়েছে দুর্গ, প্রাসাদ, ঘরবাড়ি। আলো আর বরফে তৈরি চোখ ধাঁধানো পরিবেশ দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই উৎসব এখন বিশ্বের পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হয়ে উঠেছে। 1985 সালের 5ই জানুয়ারি চীনে প্রথমবারের মতো হয় বরফ উৎসব, যার নাম রাখা হয়েছিল হারবিন আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যাল। সেই থেকে প্রতি বছর 5ই জানুয়ারি শুরু হয়ে মাসব্যাপী চলে এ আয়োজন। আর উদ্বোধনের আগেই নানা আকর্ষণ ছড়িয়ে থাকে দর্শনার্থীদের জন্য। বরফ দিয়ে বানানো হয় বিভিন্ন স্থাপনা ও ভাস্কর্য। প্রতি বছর লাখো মানুষ এই বরফ উৎসব দেখতে জড়ো হন দূর দূরান্ত থেকে। ঘুরে বেড়ানোর সময় দাঁতে দাঁত লেগে যাওয়ার ঠান্ডা উপভোগ করেন অনেক পর্যটক। আমি খুবই পুলক অনুভব করছি। হারবিনে এটাই আমার প্রথমবার। আমি বেশ অভিভূত। ঠান্ডা হলেও এটা উপভোগ করার মতো। 41তম উৎসবের সবচেয়ে বড় বরফের ভাস্কর্যের সাথে বিভিন্ন ড্রোন শটের আয়োজন করা হয়। হারবিন ইন্টারন্যাশনাল আইস অ্যান্ড স্নো ফেস্টিভ্যালকে বিবেচনা করা হয় বিশ্বের সেরা শীত উৎসবগুলোর মধ্যে অন্যতম। অবিশ্বাস্যভাবে সুন্দর এবং এখানে পরিবারের সাথে আসা খুবই আনন্দদায়ক। ছুটির মতো মনে হয়। হারবিনের লোকেরাও খুব উষ্ণ স্বাগত জানায়। সবকিছু সামগ্রিকভাবে দুর্দান্ত। হারবিন আইস অ্যান্ড স্নো ওয়ার্ল্ডের প্রধান সান জেমিন বলেছেন, উৎসবটি ইতিহাসের সর্ববৃহত্তম জায়গা হিসেবে তৈরি করা হয়েছে। এতে রেকর্ড পরিমাণ 3 লক্ষ ঘনমিটার বরফ এবং তুষার রয়েছে, যা এখন পর্যন্ত ব্যবহৃত সবচেয়ে বড় পরিসরের আয়োজন। এ উৎসবে দর্শনার্থীরা বিশাল বরফের দুর্গ এবং ভাস্কর্যগুলোর সাথে ছবি তুলতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সময়কে আরও সুন্দরভাবে উপভোগ করছে। আবার অনেকে ভাস্কর্যগুলোর চারপাশে তুষার নিয়ে খেলছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের রাতে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা ম্যান সিটি। কোপা দেল রেতে চতুর্থ স্তরের দল বারবাস্তোকে 4 গোলে হারিয়েছে কাতালানরা। অন্যদিকে নতুন বছরে 4-1 গোলের বড় জয় পেয়েছে সিটিজেনরা। শেষ 16তে যাবার ম্যাচে সহজ প্রতিপক্ষই পেলেন হ্যান্সি ফ্লিকের দল। দাপট দেখিয়ে ম্যাচ জিতল তারা। তবে নিজেদের মাঠে শুরুটা ভালো করেছিল বারবাস্তো। হোস্টদের গোছানো রক্ষক ভেদ করতে 20 মিনিট সময় নেয় বার্সা। 21 মিনিটে দারুণ এক হেডে দলের প্রথম গোল করেন এরিক গার্সিয়া। 10 মিনিট পর সে লিড দ্বিগুণ হয় রবার্তো লেভানডোভস্কি স্কোরে 2-0 গোলে এগিয়ে ফার্স্ট হাফ শেষ হবার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের দ্বিতীয় গোলটা করেন লেভা। শেষ পর্যন্ত এই ব্যবধান 4-0 করে শেষ 16 নিশ্চিত করে কাতালানরা।
নতুন বছরে নিজেদের ছন্দে ফেরার আভাস দিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে 4 গোলে উড়িয়ে দিল গার্দিওলার ছেলেরা। সেই সাথে অক্টোবরের পর সিটিজেনরা জিতল টানা 2 ম্যাচ। ইতিহাদে ম্যাচে 10 মিনিটেই এগিয়ে যায় হোস্ট টিম। গোল হয় ওয়েস্ট হ্যাম ডিফেন্ডারের পায়ে বল লেগে। এরপর ফার্স্ট হাফে বেশ কাটা সুযোগ হারিয়েছে সফরকারীরা। বিরতির ঠিক আগে 42 মিনিটে সাভিনিওর লম্বা ক্রস থেকে হেড করেন দলের লিড 2-0 করেন হল্যান্ড। সেকেন্ড হাফেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দাপট 3 মিনিটের ব্যবধানে আরও 2 গোল তাদের। সেপ্টেম্বরের পর জোড়া গোল করেন হল্যান্ড। আর শেষ দিকে ওয়েস্ট হ্যামের 1 গোলে ম্যাচ শেষ হয় 4-1 ব্যবধানে। কাল থেকে পর্দা উঠছে বিপিএলের সিলেট পর্বের। প্রথম দিনের অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দলগুলো। অন্যদিকে টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে নানা উদ্যোগ। শনিবার বিকেল থেকে কাউন্টারে দেওয়া হয়েছে টিকিট। প্রথম দিন টিকিট পেয়ে খুশি দর্শকরা। সিলেট থেকে জানাচ্ছেন প্রত্যুষ তালুকদার, ক্যামেরায় ছিলেন কৌশিক এস সিংহ। সকাল থেকেই সরগরম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড। চা বাগান ও টিলাঘেরা মাঠে অনুশীলনে ব্যস্ত তামিম, মুশফিক, অনিক, শাহিন শাহ আফ্রিদি, কর্নওয়েলরা। ঢাকা পর্ব শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোর খেলোয়াড়দের অনুশীলনে মুখরিত সিলেটের স্টেডিয়াম পাড়া। ব্যস্ততা মাঠের বাইরেও চলছে স্টেডিয়াম সংস্কার ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আগেভাগেই ছক কষে রাখছে আইন শৃঙ্খলা বাহিনী। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অলরেডি আমাদের প্রেস বক্স সহ গ্যালারি এবং আরও বিভিন্ন জায়গায় যে বেশ কিছু সংস্কার হয়েছে, তার সাথে বোর্ডের পক্ষ থেকে মানে ব্র্যান্ডিংয়ের যারা আছেন তারা সাজসজ্জার কাজগুলো দেখছেন। আমাদের পুলিশি ডিপ্লোমেন্ট রয়েছে, সাদা পোশাকে নজরদারি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে। টিকিটের বিষয়ে যদি কোনো ঝামেলা থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। টিকিট বিক্রির শুরুটা ছিল নির্ঝঞ্ঝাট। প্রিয় দলের পাশাপাশি বিশ্বসেরা ক্রিকেটারদের সমর্থন দিতে প্রতিটি ম্যাচেই দর্শকরা ভিড় জমাবেন। কর্তৃপক্ষের কাছে জানাবো যে মানুষ যেন সুষ্ঠুভাবে টিকিট পায়, কারণ অনেক সময় টিকিট কালোবাজারের কাছে চলে যায়। নারী টি-20 সিরিজ হয়েছে এনসিএল, এই দুটোতে দর্শক খরা থাকলো। এবারে বিপিএলে কিন্তু গ্যালারি ভর্তি দর্শক হবে। ক্রিকেট প্রেমী এবং একজন সিলেটি হিসেবে আমরা যে এত গুরুত্ব পাচ্ছি সেটি আসলে নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের ব্যাপার। গেল আয়ারল্যান্ডের সাথে নারীদের টি-20 ক্রিকেট সিরিজ, এরপর এনসিএল টি-20 সিরিজ। কোনোটি তেমন একটা দর্শক টানতে পারেনি। তবে এবার দর্শক গ্যালারি উপচে পড়বে, এমনটাই প্রত্যাশা সকলের। সেই সাথে সিলেটের ক্রিকেট মদিদের প্রত্যাশা তাদের নিজেদের দল সিলেট স্ট্রাইকার্স কেবল সিলেটে নয়, পুরো টুর্নামেন্টে ভালো করবে। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।